নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আমাদের 2022 এর আমরা লাস্ট ভিডিওর মধ্যে আমরা 60 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত আমরা কভার করে নিয়েছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 61 থেকে শুরুয়াত করব। আমরা জানি আর এক্সামের বেশি দিন নেই, সো ডিউ টু দ্য মাই হেলথ ইস্যু অ্যান্ড ভেরিয়াস আদার ইস্যু আমি লাস্ট কয়েকটা দিন আমি কন্টিনিউ যে একটা প্ল্যান ছিল সেই প্ল্যান অনুসারে আমি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি। বাট আগামী যে কয়েকটা দিন এখানে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন আমরা করানোর চেষ্টা করবো এই চ্যানেল থ্রুতে। আগামীকাল, পরশু দিন এবং লাইক লাস্ট কিছু দিন অ্যাটলিস্ট আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেন কভার করার চেষ্টা করব 2022 এর কোয়েশ্চেন থেকে। 2022 এর কোয়েশ্চেন থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 61 থেকে শুরুয়াত করব। আমরা কোয়েশ্চেনের সাথে আমরা প্রোভাইড করার চেষ্টা করব যে এক্সপ্লেনেশন সহ। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেন যদি দেখি, দ্য কনসেপ্ট অফ স্প্যান অফ অ্যাটেনশন ওয়াজ ডিসক্রাইবড বাই, অর্থাৎ স্প্যান অফ অ্যাটেনশন ধারণাটি কে ব্যাখ্যা করেছেন। এখানে যদি আমরা রাইট অ্যান্সার যদি বলি, রাইট অ্যান্সার দেখুন একটা জিনিস যদি এখানে যদি দেখুন, এই যে নামগুলো কিন্তু এখানে কিন্তু সেম বাংলায় কিন্তু আপনাদের সেম নাম লেখা আছে। সো এই ক্ষেত্রে যদি আমরা যদি বলি রাইট অ্যান্সার ইজ গ্রাইকুনাস। ওকে, দ্যাট ইজ অপশন নাম্বার বি, গ্রাইকুনাস ইজ দ্য রাইট অ্যান্সার, যিনি স্প্যান অফ অ্যাটেনশন দিয়েছেন। ওকে, স্প্যান অফ অ্যাটেনশন, স্প্যান অফ কন্ট্রোল বা স্প্যান অফ অ্যাটেনশন কী বলে? স্প্যান অফ কন্ট্রোলের কথা যদি বলি, বলে যে একজন হ্যাটের বা একজন বসের আন্ডারে কতজন সাবঅর্ডিনেট থাকবে, কতজন সাবঅর্ডিনেট থাকবে, অর্থাৎ একজন বসের আন্ডারে কতজন সাবঅর্ডিনেট মিনস দ্যাট লোয়ার লেভেল এমপ্লয়ি থাকবে। সো এটাকে আমরা স্প্যান অফ অ্যাটেনশন বা স্প্যান অফ কন্ট্রোলও আমরা বলে থাকি। ওকে, সো 62 নম্বর কোয়েশ্চেন কী বলছে? দ্য এস্টিমেট কমিটি ওয়াজ ফার্স্ট ক্রিয়েটেড ইন, আনুমানিক ব্যয় কমিটি কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার ইজ 1950, 1950 দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। যে সময় আমাদের কী তৈরি হয়, এই যে এস্টিমেট কমিটিটি স্টাবলিশড হয়। আমাদের সিলেবাসে আমাদের যদি দেখি মেজরলি 3টা কমিশন এখানে দেওয়া আছে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। একটা হলো একটা হলো এস্টিমেট কমিটি, একটা হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি 1921-এ তৈরি হয়েছে, আর একটা হলো কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 1952-তে তৈরি হয়েছে। সো এই 3টে কমিশন থেকে প্রত্যেক বছর অ্যাটলিস্ট 2টা কোয়েশ্চেন তো ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সো দ্যাট ইজ ভেরি মাচ বেসিক কোয়েশ্চেন যে এস্টিমেট কমিটি কবে তৈরি হয়। নেক্সট বার আসতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কবে তৈরি হয়। নেক্সট বার আসতে পারে এস্টিমেট কমিটির যে মেম্বার কতজন। এস্টিমেট কমিটির মেম্বার হলো আপনাদের টোটাল 30 মেম্বার, এবং এই যে 30 মেম্বার আছে সবাই আমাদের লোকসভা থেকে নির্বাচিত হয়। ওকে, লোকসভা থেকেই তারা আসে, এবং এই যে তাদের এস্টিমেট কমিটির যারা মেম্বার হয় তাদের টেনিয়ার হলো 1 বছর। ওকে, এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে কি লোকসভার স্পিকার। ওকে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনাদের জানা দরকার এই ইনফরমেশনগুলো। যে অ্যাকচুয়ালি এস্টিমেট কমিটির প্রথম কাজ আপনাদের জানতে হবে, লাইক হোয়াট টাইপ অফ ফাংশন অ্যাকচুয়ালি এস্টিমেট কমিটি আর ওয়ার্কিং অন দ্যাট ম্যাটার, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ the how many members are there and their tenure, that means they are appointed for only 1 year and their appointment or nominated by the Lok Sabha speaker. Okay, so that is the explanation of question number 62. Then 63 number question, the CAG, Comptroller and Auditor General of India, okay, does not audit the receipts and expenditure of, অর্থাৎ ভারতের নিয়ন্ত্রক ও মহা গণনা পরীক্ষক সিএজি কর, আয় এবং ব্যয়ের হিসাব করে না। অর্থাৎ এখানে নিচে কতগুলো বডিজ বা ইনস্টিটিউশনের নাম দেওয়া আছে, এদের মধ্যে কোন বডিটার অডিট অ্যাকচুয়ালি সিএজি করে না? আমরা যদি বলি সিএজির কথা যদি বলি, চলো আমরা আগে আনসারটা যদি দেখি। অবভিয়াসলি স্টেট গভর্নমেন্টের আন্ডারে যতগুলো ফান্ড রয়েছে সেগুলো সিএজি অডিট করে, সেন্ট্রাল গভর্নমেন্টের করে, কোনো প্রাইভেট সেক্টরে করতে পারে যদি তারা রিকোয়েস্ট করে বা বলে। বাট এখানে মিউনিসিপ্যাল আন্ডারটেকিং অর্থাৎ পৌর সংস্থার কোনো অডিট তারা করে না, মেনলি এর অডিট আপনার সিএজি করে না। ওকে, এই যে অডিট মিউনিসিপ্যাল আন্ডারটেকিং, এটার জন্য স্টেট লেভেলে সেপারেট বডি ক্রিয়েট করে এটাকে কিন্তু করা হয়। ওকে, স্টেট লেভেলে সেপারেট বডিজ আছে যে বডিটা অ্যাকচুয়ালি এদেরকে কন্ট্রোল করে বা এদেরকে মেনলি কী করে দেখাশোনা করে বা এদের হয়ে তারা কাজ করে। ওকে, সো এবার যদি আমরা যদি দেখি এখানে আনসারের কথা যদি আমরা যদি দেখি,
এখানে যদি আমরা যদি আনসার যদি দেখি কি বলছে আনসার, সো সরি আনসার তো আপনার অপশন নাম্বার এ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, পৌর সংস্থা এই যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনটি আছে এর অডিট কে করে না, এর অডিট সুপ্রিম কোর্ট, সরি সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল করে না, দ্যাট ইজ ফাইন। দেন আনাদার ইনফরমেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিএজি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিএজির কথা যদি বলি, আর্টিকেল যদি বলি, আর্টিকেল নাম্বার 40 এর থেকে 51 পর্যন্ত আর্টিকেলে সিএজির কথা বলা হয়েছে। সো মেনলি এই আর্টিকেলগুলোর মধ্যে সিএজির কথা বলা হয়েছে, যেভাবে আর্টিকেল নাম্বার 148-এ বলা হয়েছে যে সিএজি অ্যাকচুয়ালি কীভাবে গঠন হবে, সিএজির গঠন সম্পর্কে, 49-এ সিএজির ওয়ার্ক সম্পর্কে, অডিট সম্পর্কে বলা হয়েছে। সো এরকমভাবে সিএজির কথা এখানে মেনলি বলা হয়েছে। সিএজি যারা সিএজি হিসেবে নির্বাচিত হবেন, সিএজির যে 10 ইয়ার, 6 ইয়ার অ্যান্ড 65 ইয়ার্স, ম্যাক্স টু ম্যাক্স 65 ইয়ার পর্যন্ত তারা তাদের এইচের হোল্ড করতে পারবে অফিস, অ্যান্ড দেয়ার লিমিটেড 10 ইয়ার, দ্যাট ইজ 6, যেটা আগে হয়। ওকে, সো সিএজি মেনলি সিএজি যে অডিট রিপোর্টটা করে সেটা তারা জমা দেওয়ার পরে সেটাকে পাবলিক অ্যাকাউন্টস যে কমিটি আছে এটা সিএজির রিপোর্টটাকে অ্যানালাইসিস করে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমি একটু আগে বললাম আমাদের ইনস্টিটিউশনের ক্ষেত্রে, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, স্টেট কমিটি, ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সিএজি, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট লাইক অফ ইনস্টিটিউশন which mentioned in our syllabus. ওকে, সো সিএজি যে রিপোর্টটা কী করে এটাকে আবার টেক কেয়ার করা বা দেখার দায়িত্ব হলো পাবলিক অ্যাকাউন্টস। ওকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির এটা মেনলি রেসপন্সিবিলিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমি একটু আগে বললাম 1921-এ ক্রিয়েট হয়েছে, অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল মেম্বার যদি বলি 22 মেম্বার। ওকে, এর মধ্যে 15 মেম্বার আমাদের লোকসভা থেকে আসে, 7 মেম্বার রাজ্যসভা থেকে আসে। ওকে, অ্যান্ড যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান হয় সবসময় অপোজিশন পলিটিক্যাল পার্টির থেকে হয়। আমি আবার এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ভালোভাবে দেখুন। সিএজি আমাদের অডিট করে স্টেট, ন্যাশনাল লেভেলে যতগুলো লাইক স্টেট অর গভর্নমেন্ট অ্যান্ড লাইক সেন্ট্রাল গভর্নমেন্ট যতগুলো বডিজ আছে ফাইন্যান্সিয়াল, তাদের এক্সপেন্ডিচার দেখাশোনার দায়িত্ব সিএজি করে থাকে মেনলি। এখানে যদি আনসার যদি বলি, দ্যাট ইজ দ্য রাইট আনসার, বিকজ মিউনিসিপ্যাল আন্ডারটেকিং এই যে অডিট এটা কিন্তু সিএজি করে না, এটার জন্য আলাদা স্টেট লেভেলের বডি থাকে যারা এগুলোকে নিয়ে আলটিমেটলি তারা অ্যানালাইসিস বা বলা যায় যে তারা অডিট করে। ওকে, এবার যদি বলি সিএজি সম্পর্কে, যদি বলি সিএজি মেনলি যে আর্টিকেলে সিএজির কথা বলা হয়েছে, সিএজির কথা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 48 থেকে 51-এর মধ্যে বলা হয়েছে। ওকে, 48-এ এর গঠন সম্পর্কে বলা হয়েছে, কীভাবে হবে না হবে এই জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছে। এবং সিএজির কথা যদি বলি, সিএজি যে রিপোর্টটা জমা দেয় এই রিপোর্টটাকে আবার টেক কেয়ার করে হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি যদি বলি এটা তৈরি হয় 1921-এ তৈরি হয়, এবং এই যে টোটাল মেম্বার হলো 22 মেম্বার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই 22 মেম্বার্সের মধ্যে 15 মেম্বার আসলে আপনার লোকসভা থেকে, 7 মেম্বার আসে রাজ্যসভা থেকে। আর এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে 22 মেম্বার, দে আর ইলেক্টেড অর নমিনেটেড অর অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা, এবং তাদের 10 ইয়ারও সেম 1 বছর। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান হবে তিনি অলওয়েজ অপোজিশন পলিটিক্যাল পার্টির থেকে হবে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনফরমেশন। ওকে, দেন 64 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বাজেটকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি দেখি আমাদের বাজেটকে নিয়ন্ত্রণ করে লেজিসলেচার। ওকে, আমাদের আইন বিভাগ সেটাকে নিয়ন্ত্রণ করে। দেখুন আমাদের যে সিস্টেম যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যে সিস্টেমটা অ্যাকচুয়ালি এটা আমরা বরোড করেছি আমাদের ব্রিটেন কনস্টিটিউশন থেকে, বিকজ ব্রিটেনও সেম পার্লামেন্টারি সিস্টেমকে ফলো করা হয়। আর পার্লামেন্টারি সিস্টেমের সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা সেটা হলো যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম যে এক্সিকিউটিভ ইজ অলওয়েজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ। ওকে, এই যে এক্সিকিউটিভ সবসময় কার কাছে রেসপন্সিবল থাকবে? লেজিসলেটিভের কাছে রেসপন্সিবল থাকবে। ওকে, দ্যাট ইজ দ্য বিউটিফুলনেস অফ পার্লামেন্টারি সিস্টেমস। ওকে, যেখানে এক্সিকিউটিভ অলওয়েজ লেজিসলেটিভের কাছে দায়বদ্ধ থাকবে। ওকে, দেন তারপরে যদি আমরা বলি জাস্ট মিনিট, সো
65 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখি। দ্য মেম্বার অফ দ্য আমেরিকান ক্যাবিনেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য আমেরিকান ক্যাবিনেটের সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? আমেরিকান ক্যাবিনেট দ্যাট মিনস ইউ ক্যান সে দ্যাট দ্য মিনিস্ট্রি। সো আমরা আমেরিকার কথা যদি বলি, আমেরিকায় যে এই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট যে আমেরিকা আমরা ফলো করি, এই যে আমেরিকায় কিন্তু আমাদের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর আমেরিকায় যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এই দুইটার মধ্যে যে বেসিক বা বিউটিফুল যে ডিফারেন্সটা, সেটা হলো একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে যে এক্সিকিউটিভ শাসন বিভাগ যে আছে, এই শাসন বিভাগ অলওয়েজ অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেটিভ, আইন বিভাগের কাছে তারা সবসময় অ্যাকাউন্টেবল, দায়িত্বশীল, তারা কী করছে না করছে। বাট আমাদের যদি ইউএসের দিকে যদি দেখি যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ একটা জিনিস ফাইন্ড আউট করি যে এক্সিকিউটিভ are not responsible to the legislative. That is the basic difference between the parliamentary form of government and the presidential form of government. যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যে অ্যাকচুয়ালি লেজিসলেটিভের কাছে অর্থাৎ আইনসভার কাছে শাসন বিভাগ দায়বদ্ধ না। দ্যাট ইজ ভেরি গুড, or like that is very like you can say that the very much important kind of like difference between the parliamentary form of government and the presidential form of government. Okay, so actually এই যে আমেরিকায় যে ক্যাবিনেটের মেম্বার যারা হবে, তারা দে আর অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, বিকজ প্রেসিডেন্ট ইজ অলসো ইলেক্টেড বাই দ্য পিপল, বাট দ্য ক্যাবিনেট মেম্বার আমাদের ক্ষেত্রে যদি, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি, যে একটা মানুষকে যদি ক্যাবিনেটের মেম্বার হতে হয়, যদি কোনো একটা মানুষকে যদি ক্যাবিনেটের মেম্বার করতে হয়, সেক্ষেত্রে দ্যাট ইজ দ্য ম্যান্ডেটরি প্রসেস। হি নিড টু বি এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। ওকে, তাকে কী হতে হবে? পার্লামেন্টের মেম্বার হতে হবে। বাট দেয়ার হ্যাভ আনাদার ওয়ে দ্যাট যে সময় ওই মেম্বারটা লাইক দ্য পার্সন হু বিকাম দ্য মিনিস্টার অফ ইন্ডিয়া, কোনো একটা পার্টিকুলার মিনিস্টার পদে সে বিকেম দ্য মিনিস্টার, but within 6 months যদি সে মেম্বার, if he is not the member of parliament, then within 6 months he need to be a member of parliament. তার 6 মাসের মধ্যে একটা পার্লামেন্টের মেম্বার হতেই হবে। আমাদের ইন্ডিয়া তো যে কোনো কাউকে আপনি প্রেসিডেন্ট, সরি লাইক বিং এ পার্ট অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আপনি বানাতে পারেন বাই দ্য হেল্প অফ প্রাইম মিনিস্টার, বাট ওই যেই হবে তাকে কিন্তু একটা ম্যান্ডেটরি আমাদের পার্লামেন্টের মেম্বার হতে হবে। এবার যে সময় কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে অ্যাজ এ মিনিস্টার, শুধু ওই সময় তিনি যদি পার্লামেন্টের মেম্বার যদি নাও থাকেন, উইদিন 6 মান্থের মধ্যে তাকে কিন্তু পার্লামেন্টের মেম্বার হতে হবে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ নিড টু নো। ওকে, দ্যাট ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। সো দ্যাট ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং আমরা যদি বলি। তারপরে দেখি আমরা যদি রাইট আনসার, যদি আমি তো বললাম রাইট আনসার দ্যাট ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি কী বলছে? অপশন নাম্বার বি বলছে যে প্রেসিডেন্ট ইজ দ্য রাইট আনসার। ওকে, চলুন এবার আমরা তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, উইচ, জাস্ট এ মিনিট, which of the following countries does not have unitary system of government? দেখুন, ইউনিটারি সিস্টেম যেখানে ক্ষমতা সেন্ট্রালাইজ, আর ফেডারেল এটা হলো যেখানে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ। সো এখানে যদি বলি ফ্রান্স, জাপান, চায়না, তিনোটাই কিন্তু নট বলেছে, বাট এখানে তিনোটাই কিন্তু ইউনিটারি সিস্টেমকে ফলো করে, নন অফ দ্য অ্যাবাভ। ওকে, এখানে রাইট অ্যান্সার কী হবে? নন অফ দ্য অ্যাবাভ, বিকজ এখানে যে তিনটা কান্ট্রি যদি যে কথা বলেছে তারা তিনোটাতে কিন্তু ইউনিটারি। এখানে কিন্তু আমাদের কাছে কী জানতে হয়েছে? কান্ট্রিজ ডাজ নট হ্যাভ, ডাজ নট বলে দিয়েছে, হ্যাভ, বাট দে হ্যাভ। ওকে, দে হ্যাভ এ ইউনিটারি সিস্টেম। সো এখানে এক্সপ্লেন করার কিছু নেই, বাট আপনার মাথার মধ্যে রাখতে হবে এই চারটা কান্ট্রি, তিনটা কান্ট্রি কিন্তু ইউনিটারি কান্ট্রি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট বার দেখবেন তো অনেকভাবে ঘুরিয়ে আপনাকে কোয়েশ্চেনটা করতে পারে। ওকে, বাট আপনার যদি এই তিনটা কান্ট্রি যদি একটু যদি আপনার মাথায় যদি লাইক ওই ছোট্ট জিনিসটা যদি থাকে, অটোমেটিকলি সেটা আপনার এটা আপনার কী করবে। দেখুন, এই যে কোয়েশ্চেনটা আপনারা দেখছেন না, এই কোয়েশ্চেনটার মধ্যে একটা ট্রিকিনেস আছে। ট্রিকিনেস বলতে কি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভেরিয়াস কাইন্ড অফ থিংয়ের উপরে। দেখুন,
গ্রিন রেভলিউশন ওয়াজ হ্যাপেন ডিউরিং উইচ 5 year প্ল্যান? আমরা যদি বলি গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে কিন্তু এই দুইটা, এই যে লাইক ফিফথ এবং থার্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ যে 5 year প্ল্যান আছে, দোনোটার কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন আছে। সো কিন্তু আমরা যদি বলি গ্রিন রেভলিউশন, ওকে, এটার শুরুয়াত যদি বলি, বিগিনিং যদি বলি, সেটা কিন্তু আপনাদের থার্ড 5 year প্ল্যান। সো ওই হিসেবে আপনি, আমার কাছে মনে হয় যে আপনি থার্ড 5 year প্ল্যানের সাথে যেতে পারেন। দ্যাট উইল বি দ্য থার্ড 5 year প্ল্যান উইল বি দ্য রাইট আনসার। বাট সবচেয়ে বেশি যদি বলি আমাদের ফ্লরিশ হয়, গ্রিন রেভলিউশন ওয়াজ হ্যাপেন ডিউরিং উইচ 5 year প্ল্যান। সো এই সময়টাই কিন্তু গ্রিন রেভলিউশন অনেকটা হেভি ওয়েতে ছড়ায়া পড়ে। দ্যাট মিনস দ্য এক্সটেনশন হয়, বিভিন্ন জায়গার ছড়ায়, ভারতের বিভিন্ন পার্টি গ্রিন রেভলিউশনের প্রভাব কিন্তু দেখা যায়। সো বিগিনিং যদি বলি থার্ড 5 year প্ল্যান, সো ওই হিসেবে আপনি থার্ড 5 year প্ল্যানকে মার্ক করতে পারেন। আমাদের প্ল্যানিং কমিশন আসে 1950-তে, তার এক বছর পরের থেকে ফার্স্ট 5 year প্ল্যান আসে 1951 থেকে 56, জাস্ট এ মিনিট, ওকে, 51 থেকে 56, ওকে। দেন সেকেন্ড 5 year প্ল্যান আসে 56 থেকে 61, 19, ওকে, আমি 19টা লিখছি না। থার্ড 5 year প্ল্যান আসে 1961 থেকে 66। এরপরে প্ল্যানিং হলিডে আসে, 3 বছর কোনো প্ল্যান হয় না। তারপরে চতুর্থ 5 year প্ল্যান আসে আপনার 1969 থেকে 74। সো দ্যাট ওয়াজ দ্য ফোর্থ 5 year প্ল্যান, ওকে। সো এই দোনোটাই আপনি মেজার করতে পারেন, যে দোনোটার সময় অনেকটাই ফ্লরিশ হয়েছে আমাদের গ্রিন রেভলিউশন। বাট এক্ষেত্রে আনসার যদি বলি, আমি বলবো অপশন নাম্বার 3, দ্যাট মিনস অপশন নম্বর নয়, দ্যাট মিনস দ্য থার্ড 5 year প্ল্যান, দ্যাট ইজ দ্য রাইট আনসার, ওকে। রিমুভাল অফ পোভার্টি ওয়াজ দ্য সেন্ট্রাল থিম। আবার সেম কোয়েশ্চেন এসেছে কোথার থেকে? 5 year প্ল্যান থেকে। ইভেন আমি আপনাদেরকে বলবো 5 year প্ল্যানের থেকে আপনারা কী পড়বেন, প্রত্যেকটা 5 year প্ল্যান, টোটাল আজ পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে 12টা 5 year প্ল্যান হয়। 5 year প্ল্যানের পরে বর্তমানে আমাদের 5 year প্ল্যান, যে প্ল্যানিং কমিশন বা 5 year প্ল্যানকে রিপ্লেসমেন্ট করে আমাদের কাছে নীতি আয়োগ আছে। নীতি আয়োগ 2015-এ 1 জানুয়ারি থেকে চলছে। সো আপনি এবার যখন পড়বেন নীতি আয়োগ এবং 5 year প্ল্যান দোনোটাকে একসাথে করে ভালোভাবে পড়বেন, যে 5 year প্ল্যান অ্যাকচুয়ালি কতদিন পর্যন্ত 5 year প্ল্যান হয়েছিল, কতটা, টোটাল 12 5 year প্ল্যান হয়েছে, এবং প্রত্যেকটা 5 year প্ল্যানের টাইম পিরিয়ড অ্যাজ ওয়েল এস এর বিটুইনে অনেকগুলো প্ল্যানিং হলিডে, অ্যানুয়াল প্ল্যান এসেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে আপনারা ভালোভাবে মনে রাখতে হবে, ওকে। দেন কারণ 5 year থেকে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ইউ উইল গেট দ্য কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট 100%। সো এক্ষেত্রে এবং প্রত্যেকটা 5 year প্ল্যানের যে মেজর যে থিমগুলো, এগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে, ওকে। আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন, আপনারা হয়তো বলতে পারবেন যে আমি প্রিভিয়াসলি আমাদের ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু বলেছি 5 year প্ল্যান সম্পর্কে। আমি হয়তো বা একটা ভিডিওর মধ্যে পুরাটা লিখিয়েও দিয়েছি যে 5 year প্ল্যান কবে কী এসেছে, প্ল্যানিং হলিডে কবে এসেছে, দেন অ্যানুয়াল প্ল্যান কবে এসেছে, যে 12 5 year প্ল্যান আজ পর্যন্ত আমাদের ভারতে 12 5 year প্ল্যান ছিল। যে লাস্ট যে 5 year প্ল্যান 2012 থেকে 2017 পর্যন্ত ছিল, দ্যাট ওয়াজ দ্য 12 5 year প্ল্যান, ওকে। সেটা ছিল 12তম 5 year প্ল্যান। কিন্তু ওই 5 year প্ল্যানটা কন্টিনিউ শেষ হয়নি, এটার 2015 এটাকে রিপ্লেসমেন্ট করে আমাদের নীতি আয়োগ আসে। নীতি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ওকে। সো এই যে ইনফরমেশনগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। এই যে রিমুভাল অর্থাৎ কি, কোন পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ। একটু আগে বললাম যে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 5 year প্ল্যানগুলো ছিল, এর থিম শো আপনাদেরকে জানতে হবে। দেখুন, দরিদ্র দূরীকরণ এটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্লোগান ছিল ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্দিরা গান্ধী। সো ইন্দিরা গান্ধীর সময়ে এটা একটা ওয়ান কাইন্ড অফ লাইক হেভিলি এই যে দরিদ্র দূরীকরণের উপর ফোকাস করা হয়েছে। সো এটা মেনলি একটা 5 year প্ল্যানের একটা উদ্দেশ্য ছিল যে আগামী 5 বছরের মধ্যে আমরা দরিদ্র দূরীকরণের জন্য আমরা কাজ করব। সো আমরা যদি বলি, আমি একটু আগে লিখলাম যে ফার্স্ট 5 year প্ল্যান, জাস্ট এ মিনিট, নাইনটিন 51 to 56, সেকেন্ড 5 year প্ল্যান 1956 to 61,
থার্ড 5-year প্ল্যান 1966। দেন এরপর আমি বললাম একটা প্ল্যানিং হলিডে আসে, 3 বছর কোনো প্ল্যান হয় না। চতুর্থ প্ল্যান আসে 1969-74। ওকে, জাস্ট এ মিনিট। তারপরে 5-year প্ল্যান আসে সো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এই যে ফিফথ 5-year প্ল্যান ছিল, এই যে ইন্দিরা গান্ধীর সময়ে এই ফিফথ 5-year প্ল্যানের যে মেন অবজেক্টিভ ছিল সেটা ছিল গরিবি হাটাও। সো দ্য ফিফথ 5-year প্ল্যান, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। চতুর্থ 5-year প্ল্যান কবে? আপনি ডাইরেক্ট এভাবে আসতে পারে যে চতুর্থ 5-year প্ল্যানের টাইম পিরিয়ড কী। হ্যাঁ, সো এগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। ইভেন আমি বারবার বলছি, আমাদের ভিডিও যদি প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা যদি ভালোভাবে যদি দেখেন, কোনো একটা ভিডিওর মধ্যে আমি একেবারে প্রত্যেকটা 5-year প্ল্যান কোয়েশ্চেনের থ্রুতে একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমি আপনাদেরকে একেবারে ডিটেলসে বলেছি। সো ফিফথ 5-year প্ল্যান, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফিফথ 5-year প্ল্যানে গরিবি হাটাও, দ্যাট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ। ওকে, সো এবার যদি বলি স্পয়েল সিস্টেম বা সরকারি চাকরি ভাগ বাটোয়ারা ব্যবস্থা কোন দেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য? দেখো, স্পয়েল সিস্টেম ইজ এ ইম্পর্টেন্ট ফাংশন অফ উইচ কনস্টিটিউশন? সো রাইট অ্যান্সার ইজ ইউএসএ কনস্টিটিউশন। ইউএসএ কনস্টিটিউশনের একটা প্রধান যে কী ছিল সেটা ছিল, এখন নেই, এটা আগে ছিল, এটা আগে ইউএসএর কনস্টিটিউশন একটা মেন ওয়ান কাইন্ড অফ অবজেক্টিভের মতন ছিল। অ্যাকচুয়ালি স্পয়েল সিস্টেম মানে কি জানেন? যে স্পয়েল সিস্টেম মিনস কি? স্পয়েল সিস্টেম যদি বলি, জাস্ট এ মিনিট, স্পয়েল সিস্টেম মানে, ধরো টেক এক্সাম্পল, আমি অসীম, ওকে, আমি আজকে ইউএসএতে আমার পলিটিক্যাল পার্টি, লাইক ধরো আমি আজকে রিপাবলিক পলিটিক্যাল পার্টির আমি হেড হলাম, দ্যাট মিনস অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলাম, ঠিক। সো এখন আমি কি করব? আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা বলছি। আমি কি করব, যে আমার ইলেকশনের সময় যে যে ব্যক্তিগুলো আমাকে হেল্প করেছে, বা আমার রিলেটিভ, বা যারা আমার ক্লোজ, যারা আমার কাছে মনে হবে যে না, এই পার্সনগুলো আমাকে আমার পজিশনটা হোল্ড করতে সাহায্য করতে পারবে, এবং এই মানুষগুলো আমাকে আমার ইলেকশন লড়ার ক্ষেত্রে হেল্প করেছে, ইভেন এই মানুষগুলো হয়তোবা যদি আমার ওন পজিশনে বা আমার চাওয়া পজিশনগুলোতে যদি থাকে, এবং ইন ফিউচার আমার ভালো হবে। তো এইটা হলো স্পয়েল সিস্টেম, যেখানে একটা ব্যক্তি বা যে ব্যক্তিটা তুমি ক্ষমতায় আছেন, ওই ব্যক্তিটা তার পার্সোনাল ইন্টারেস্ট দেখিয়ে, বা ওই পার্সনগুলোকে যারা তাদের ইলেকশনে হেল্প করেছে, ইলেকশনে ওয়ার্কার, হ্যাঁ, ইভেন ক্যাম্পেন ওয়ার্কার হিসেবে তারা কাজ করেছে, তাদেরকে পজিশন বা তাদের মধ্যে ক্ষমতা বন্টরা করা। ওকে, সো এটাকে বলা হয় তো আপনার স্পয়েল সিস্টেম। ওকে, দ্যাট ওয়াজ দ্য স্পয়েল সিস্টেম, যেটা ইউএসএতে ফলো করা হতো। ওকে, সো এটা ইউএসের একটা মেন ফিচার্স ছিল। আশা করি বুঝতে পারলেন যে স্পয়েল সিস্টেম মানে কি। দ্য মেম্বার্স অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অফ ফ্রান্স আর ইলেক্টেড থ্রু উইচ মেথড? ফ্রান্সের জাতীয় সভার সদস্যরা কোন পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন? সো আমরা যদি বলি, এখানে রাইট অ্যান্সার হবে আপনার সিঙ্গেল মেম্বার সিস্টেম উইথ টু ভ্যালেটস বা মাল্টি ভ্যালেট সিস্টেমস। নাও কোয়েশ্চেন ইজ দ্যাট, এটার মানে কি? দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মানে কি, এর মানিটা আসলে কি, আমাদের মানিটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটার মানে কি বলছে, যে কি সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি, আবার বলছে কি টু ভ্যালেট। সো মিনস হোয়াট? চলুন, ধরুন এইটা হলো একটা কনস্টিটিউয়েন্সি, এখান থেকে একজন মেম্বার নির্বাচিত হবে, একজন মেম্বার, অনলি ওয়ান মেম্বার উইল বি সিলেক্টেড ফ্রম দিস টেরিটরি। ওকে, সেখানে ক্যান্ডিডেট যদি বলি, এ ক্যান্ডিডেট ইজ দেয়ার, বি ক্যান্ডিডেট ইজ দেয়ার, সি ক্যান্ডিডেট ইজ দেয়ার, ডি ক্যান্ডিডেট ইজ দেয়ার। সো প্রথম রাউন্ড ভোট হলো, বাট এখানে না 50%, অ্যাটলিস্ট কিন্তু 50% ভোট পেতেই হবে। যেরকম আমাদের যে প্লোরাল সিস্টেমে কী হয়, এই কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে কেউ যদি 50% ভোট যদি নাও পায়, কিন্তু স্টিল তারা যদি ম্যাক্সিমাম ভোট যদি পায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওই এবিসির মধ্যে এটা কিন্তু উইনার হিসেবে ধরা হয়। আমি আমাদের ইন্ডিয়ার এটা দেখুন, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই যে টু ভ্যালেট সিস্টেম মিনস হোয়াট, এখানে টু ভ্যালেট সিস্টেম বলেছে, সো এটা একটু বুঝুন ভালোভাবে। ধরুন এটা একটা কনস্টিটিউয়েন্সি, আমি সি দিয়ে ডিনোট করলাম কনস্টিটিউয়েন্সি।
এই কনস্টিটিউয়েন্সিতে টোটাল মেম্বার আছে আপনার 200। ওকে, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এ পেলো ধরুন 40টা ভোট, বি পেলো আপনার 60টা ভোট, ওকে, সি পেলো আপনার 55 ভোট, ইভেন ডি পেলো আপনার 45 ভোট। টোটাল ভোট কত ছিল, 200। আর এর মেজরিটি কত, মেজরিটি যদি বলি 200-র মেজরিটি হলে কত হতে হবে, অ্যাটলিস্ট তো আমার 101 ভোট হতে হবে। বাট আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কি করব, এখানে এখানে সর্বোচ্চ ভোট যে পেয়েছে বি, বি এই কনস্টিটিউশন থেকে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু বি এর কাছে কিন্তু মেজরিটি নেই, বি এর কাছে হায়েস্ট প্লুরাল, এটাকে প্লুরাল সিস্টেম ভোটিং, প্লুরাল বা প্লুরালও আমরা বলে থাকি, ঠিক, যেখানে হায়েস্ট নাম্বার অফ ভোট যে পায় সেই ইলেকশনে জিতে, মেবি হি উইল নট গেট দ্য মেজরিটি ভোট, হয়তো বা সে মেজরিটি ভোট পায়নি, বাট স্টিল হায়েস্ট নাম্বার অফ ভোট পেয়েছে, মিনস কি তার কাছে সর্বোচ্চ, লাইক ইউ ক্যান সে দ্যাট দ্য তিনি অ্যাজ এ নির্বাচিত বলে ঘোষণা করা হবে। কিন্তু লাইক ফ্রান্সে যে 2 ভ্যালেট সিস্টেম মানে কি, একটিবার ফ্রান্সটা বুঝে নিন। চলুন এটা আমরা ভেবে নিলাম এটা হলো ফ্রান্সের একটা যে কোনো কনস্টিটিউয়েন্সি, সেখানে সেম 200 ভোটার আছে, ক্যান্ডিডেট এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, আর 200 ভোটের মেজরিটি কত পেতে হবে, 101 ভোট পেতে হবে, দ্যাট ইজ দ্য মেজরিটি। আমাদের ইন্ডিয়ায় কিন্তু মেজরিটি সিস্টেম, বাট আমাদের মেজরিটি কিন্তু সিটের ক্ষেত্রে মেজরিটি, ভোটের ক্ষেত্রে কিন্তু মেজরিটি নয়। এই কারণে আমাদের ইন্ডিয়াতে কি হয়, কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু হয়তো বা 36, 37, 40% ভোট পেয়েও কিন্তু সরকার গঠন করে নেয়, বাট স্টিল অপোজিট সাইডে 60%, 65% কিন্তু ভোট তাদের এগেনস্টে, বাট স্টিল কিন্তু তারা আমাদের লাইক গভর্নমেন্ট ফর্ম করে। রিজন ইজ দ্যাট তাদের যে ভোটের মেজরিটি আমাদের ইন্ডিয়াতে দরকার নেই, আমাদের ইন্ডিয়াতে হলো সিটের মেজরিটি দরকার আমাদের, ঠিক। সিট কতটা, টেক এক্সাম্পল আমাদের ত্রিপুরাতে 60 সিট, দ্যাট মিনস 31 সিট যে পেয়েছে সেই অ্যাজ এ ইলেক্টেড হিসেবে, দ্যাট মিনস উইনার হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু এই যে ফ্রান্সের 2 ব্যালট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এমন নয়। একটা কনস্টিটিউয়েন্সি নিলাম আমরা, সি দিয়ে কনস্টিটিউশনটিকে আমি ডিনোট করলাম, টোটাল 200 জন মেম্বার আছে, ভালো করে বুঝে নিন, 200 জন মেম্বার আছে। সেখানে আমরা দেখলাম যে প্রথম ক্যান্ডিডেট 60% ভোট পেল, সেকেন্ড ক্যান্ডিডেট 30% ভোট পেল, থার্ড ক্যান্ডিডেট 70% ভোট পেল, দেন ফোর্থ ক্যান্ডিডেট আপনারা ধরে নিলাম 40% ভোট পেল। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রাউন্ড ভোট শেষ। সো এখানে কি কেউ, প্রথম আপনি নিজেকে কোয়েশ্চেন করুন, এখানে কি কোনো রাজনৈতিক দল এ বি সি ডি এর মধ্যে কেউ কি মেজরিটি পেল? প্রথম কোয়েশ্চেনটা আপনি নিজেকে নিজে করুন, কেউ কোনো মেজরিটি পায়নি। কিন্তু আমি এখানে আমরা যদি যেটা পড়ছিলাম এখানে কি বলছে, সিঙ্গেল মেম্বার সিস্টেম উইথ 2 ব্যালটস, দ্যাট মিন্স যে ওই ফ্রান্সে কোনো এই কনস্টিটিউয়েন্সি থেকে যদি কোনো পার্সনকে যদি জিততে হয় তাকে অ্যাটলিস্ট 101 ভোট কিন্তু সিকিউর করতেই হবে, 101 ভোট সিকিউর করতে হবে। এক্ষেত্রে যদি প্রথম রাউন্ড, এটা এই যে এখন আমি যে এখানে যে ইনফরমেশনটা লিখেছি সেটা হলো প্রথম রাউন্ড বা প্রথম ব্যালট, এই প্রথম ব্যালটে কোনো একটা ক্যান্ডিডেট যদি মোর দেন 101 ভোট পেয়ে যায় তাহলে সে ডাইরেক্টলি উইনার হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু আমরা যদি দেখে নিলাম যে ফার্স্ট রাউন্ডের ভোটে এ বি সি ডি এর মধ্যে কেউই কিন্তু মেজরিটি পায়নি, মেজরিটি 101 সিট। ওকে, ফার্স্ট রাউন্ডে কেউ মেজরিটি পায়নি। সো ফ্রান্সের ক্ষেত্রে এক্ষেত্রে আবার সেকেন্ড রাউন্ড ভোট হবে, সেকেন্ড রাউন্ড, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল রাউন্ড। এখন আপনাকে সেকেন্ড রাউন্ড কার মধ্যে হবে, সেকেন্ড রাউন্ড শুধুমাত্র ভোট, সেকেন্ড রাউন্ড শুধুমাত্র ভোট হবে যে সর্বোচ্চ যে দুইটা ক্যান্ডিডেট আছে 60 অ্যান্ড 70, এই দুইটা ক্যান্ডিডেটের মধ্যে আবার সেকেন্ড রাউন্ড ভোট হবে। বাট সেকেন্ড রাউন্ড ভোট হওয়ার পরে তো মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের উইনারকে পেয়ে যাব, ঠিক আছে। আর এক্ষেত্রে সিঙ্গেল ট্রান্সফার, অনেক সময় ট্রান্সফারও হয়, এই যে তাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস করে ট্রান্সফার হয়। বাট সেকেন্ড 2 রাউন্ড ব্যালট বলতে এইটাই যে একেবারে আপনাকে মেজরিটি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মেজরিটি বা দ্বিতীয় মানে সেকেন্ড রাউন্ডে তো মেজরিটি অনেক সময় হয়ে যাবে 80%, 99% টাইম। সেকেন্ড রাউন্ড যখন টপ দুইটা ক্যান্ডিডেটের মধ্যে করা হবে তখন মেজরিটি ইজিলি আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো। ওকে, সো এটাকে 2 ব্যালট সিস্টেম আমরা বলে থাকি। ওকে, তার
পরের কোশ্চেন যদি দেখি, দ্য অর্থশাস্ত্র ওয়াজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি অধিকারণস, ওকে। সো অর্থশাস্ত্রকে যদি আমরা ভাগ করে যদি দেখি হাউ মেনি চ্যাপ্টার্স বা অধিকারাংশে, চ্যাপ্টারও বলা হয়, এটা হবে আমরা রাইট আনসার 15 চ্যাপ্টার। হাউ মেনি চ্যাপ্টার্স? 15 চ্যাপ্টার্সে আমরা অর্থশাস্ত্রকে ডিভাইডেড করি। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। অর্থশাস্ত্র কার? কৌটিল্য। কৌটিল্যের লেখা, ঠিক আছে। অর্থশাস্ত্র টোটাল চ্যাপ্টার কয়টা? 15 চ্যাপ্টার। বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন কিছু সম্পর্কে বলা হয়েছে, ওকে। অ্যাকচুয়ালি অর্থশাস্ত্র কি? অর্থশাস্ত্র ওয়ান কাইন্ড অফ বুক যারা স্টেট ক্রাফটের উপর লেখা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার উপর লেখা হয়েছে, যেখানে ট্যাক্স সিস্টেম থেকে একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে, ওয়েলফেয়ার টাইপ অফ পুয়ার পিপলদের জন্য স্টেটের কী রেসপন্সিবিলিটি, ইচ অ্যান্ড এভরিথিং ই মেনশন ইন দিস বুক, ওকে। এটাকে স্টেট ক্রাফট বলা হয়। চলুন তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, কোষা ইন সপ্তাং থিওরি স্ট্যান্ডস ফর। দেখুন কৌটিল্যের যে সপ্তাং থিওরি, একটা রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে যে 7টা উপাদান, ভালো করে পড়বেন। কৌটিল্যের কয়েকটা বেসিক থিওরি আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন। একটা হলো কৌটিল্যের থিওরি অফ সপ্তাং, দেন কৌটিল্যের থিওরি অফ হোয়াট ওয়াজ দ্য নেম অফ দিস থিওরি, দেন মন্ডলা থিওরিকে ফরেন পলিসি বলা হয়। সো ইভেন কৌটিল্যর যে বেসিক যে আইডিয়া রিগার্ডিং দ্য পলিটিক্স, স্টেট, এইগুলো সম্পর্কে আপনারা একটু ভালোভাবে বেসিক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ সাম ফ্যাকচুয়াল ডাটা আপনাদেরকে জানতে হবে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওকে। সো এই যে কৌটিল্যের সপ্তাং থিওরিতে 7টা এলিমেন্টের কথা বলেছে, একটা রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে 7টা এলিমেন্টের কথা কৌটিল্য তিনি মেনশন করেছেন। সো এই 7টা এলিমেন্ট কী কী? এই 7টা এলিমেন্ট হলো স্যার, এই যে লাইক কিং, দেন মিনিস্টার, জনপদ, কোষ, দুর্গ, এরকম করে 7টা জিনিস। তো এখানে কোষ বলতে কি? কোষ বলতে বোঝায় ট্রেজারি, ওকে। কোষ বলতে কি? কোষাগার, ওকে। কোষ বলতে এখানে কি? কোষাগারকে বোঝাচ্ছে, আর্থিক ব্যবস্থা, ওকে, একটা রাষ্ট্রের ক্ষেত্রে। সো তারপরে যদি বলি 73 নম্বর কোয়েশ্চেন, বীজক। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের সিলেবাসের সাথে কিন্তু মিল নেই, বাট স্টিল এটা কিন্তু আমাদের একটু পড়তে অনেক সময় হয়। বীজক না, এটা হচ্ছে কবিরের। আর কবির আমরা যদি দেখি, আমাদের ইন্ডিয়ার যে মিডিয়াবেল পিরিয়ড আছে, ইন্ডিয়ান মিডিয়াবেল পিরিয়ড, এই মিডিয়াবেল পিরিয়ডের থিঙ্কার হলেন আপনার কবি, ওকে, কবির, ওকে, ফাইন। তারপরে 74 নম্বর কোয়েশ্চেন, গান্ধীজি রোড হিন্দু স্বরাজ ইন দ্য ইয়ার। একেবারে সিম্পল, আমি এগুলোতে এক্সপ্লেন করার কিছু নেই। হিন্দু স্বরাজ তিনি 1909-এ তিনি লিখেছেন, 1909। কৌটিল্য দ্য কনসেপ্ট অফ জনপদা মিন্স কি? এই যে একটু আগে বললাম যে কৌটিল্যের যে সপ্তাং থিওরি, দেখুন একটা কনসেপ্ট থেকে 2টা কোয়েশ্চেন এসে পড়েছে। কোষা জিজ্ঞেস করেছে, এখানে জনপদা জিজ্ঞেস করেছে। জনপদা মিন্স টেরিটরি, ওকে। জনপদা মিন্স হলো টেরিটরি, মানে সীমানা বা কি টেরিটরি, ওকে। ভূখণ্ড এখানে বলা হয়েছে। তারপরে যদি দেখি আমরা উইকলি ম্যাগাজিন কর্মযোগী ফাউন্ডেড বাই অরবিন্দ ঘোষ। অবভিয়াসলি ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে যে কর্মযোগী কার? কর্মযোগী একটা নিউজ ম্যাগাজিন বা ম্যাগাজিন পেপার, যেটা অরবিন্দ করেছেন। আর ইজ রিটেন ইন উইচ ল্যাঙ্গুয়েজ? এটা ইংলিশে লেখা হয়েছে, ওকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অরবিন্দের, ইফ আই নট রং, দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রাইট আনসার, ওকে। যে কোন ভাষাতে লেখা, সো এটা আপনার কর্মযোগী আপনার ইংলিশ ভাষাতে লেখা। এক্সপ্লেন করার কিছু নেই, আপনি অরবিন্দ সম্পর্কে পড়বেন। অরবিন্দের লাইফকে আমরা অনেকভাবে ভাগ করে আমরা পড়ি। অরবিন্দর লাইফকে, কর্মযোগী তার বুক। তিনি একজন ইনিশিয়াল টাইমে একজন লাইক এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, ওকে, যিনি এই যে কংগ্রেসকে ক্রিটিসিজম করেছেন, ইভেন কংগ্রেসকে তার মডারেট প্রসেসের জন্য তিনি ক্রিটিসিজম করেছেন, ঠিক। বাট একটা সময় পরে যখন অরবিন্দ ঘোষকে ব্রিটিশরা যখন অ্যারেস্ট করে, আলিগড় বোম ব্লাস্ট, 1908 যখন তাকে অ্যারেস্ট করা হয়, তার পরবর্তী সময়ের থেকে তিনি তার স্পিরিচুয়াল লাইফের দিকে ধ্যান দেওয়া শুরু করে, ওকে। সো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন যে অরবিন্দ ঘোষ তার ইনিশিয়াল টাইমে হি ওয়াজ ওয়ান কাইন্ড অফ লাইক এক্সট্রিমিস্ট লিডার। তিনি তিলকের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, অ্যান্ড মেনি আদার এক্সট্রিমিস্ট লিডারদের দ্বারা হি ওয়াজ ইনফ্লুয়েন্স। বাট লেটার টাইম অফ হিস ক্যারিয়ার তিনি একজন স্পিরিচুয়াল লিডার, স্পিরিচুয়াল ন্যাশনালিজমের দিকে তিনি ধ্যান দিয়েছেন, মানুষের স্পিরিচুয়াল গ্রোথের দিকে তিনি ধ্যান দিয়েছেন। ইভেন যে লাইক বেদান্ত বা ওইসব কনসেপ্টের উপর তিনি মেনলি ধ্যান দিয়েছেন, ওকে।
হু অ্যামং দ্য, তারপরে যদি 77 নম্বর কোয়েশ্চেন যদি আমরা যদি দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ফেমাস অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কমিউনালিজম, ওকে, নিচের কে ভারতীয় সাম্যবাদের জনক হিসেবে পরিচিত? সো রাইট অ্যান্সার ইজ এম এন রয়, ওকে। এম এন রয়ও আমাদের সিলেবাসে আসে। ইভেন এম এন রয় একটা ওয়ান কাইন্ড অফ বিচিত্রময় তার জীবন। তিনি ইনিশিয়াল টাইমে আমাদের কমিউনিস্ট থিঙ্কার ছিলেন, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য মেন কন্ট্রিবিউটর অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই যে 1925-এ যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে, ওই কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার ক্ষেত্রে তার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। ইভেন তিনি মেক্সিকোর পলিটিক্যাল পার্টিও, তিনি একটা মেক্সিকো কমিউনিস্ট পার্টি করে তিনি একটা পলিটিক্যাল পার্টিও তৈরি করেছেন। ইভেন পরবর্তীতে তিনি যখন ভারতে আসেন 1931-32 দিকে, তিনি যখন বাইরের থেকে ভারতে আসেন, তখন তিনি কংগ্রেসের বিচারধারায় তিনি ইনফ্লুয়েন্স হয়, কংগ্রেসের সাথেও তিনি যুক্ত হন। পরবর্তীতে তিনি নিউ হিউম্যানিজমের কনসেপ্ট দেয়। সো হি ওয়াজ ওয়ান কাইন্ড অফ ভেরি মাচ ডাইনামিক থিঙ্কার বলা যায়, ওকে, এম এন রয়। সো তারপরে যদি বলি এম এন রয়ের পরে আমরা কোশ্চেন নাম্বার 78-এর দিকে যদি দেখি, উইচ কাইন্ড অফ সোশ্যালিজম অ্যাট্রাক্টেড নেহেরু, অর্থাৎ নেহেরু কোন ধরনের সমাজবাদের ধারায় আকৃষ্ট হয়েছেন? অবভিয়াসলি নেহেরু যেই সমাজবাদের উপর বিশ্বাস করতেন, দ্যাট ওয়াজ দ্য ফেভিয়ানিজম বা ফেভিয়ান সোশ্যালিজম বলি আমরা, ঠিক। ফেভিয়ান সোশ্যালিজম কি বলে? যে সমাজবাদ সোসাইটির মধ্যে চেঞ্জ তো চায়, বাট এই চেঞ্জ ডেমোক্রেটিক ওয়েতে চায়। এই সোশ্যালিজম বা ফেভিয়ান সোশ্যালিজম সোসাইটির মধ্যে যে চেঞ্জ চায়, বাট চেঞ্জটা যাতে এক্সট্রিমিস্ট ওয়েতে, বিপ্লব বা কোনো লাইক আননেসেসারি ওয়েতে যাতে এই চেঞ্জটা যদি না আসে, এই চেঞ্জটা ধীরে ধীরে গ্র্যাজুয়াল ফর্মেতে এটা চেঞ্জ হবে, সেই গ্র্যাজুয়াল ফর্ম অফ চেঞ্জের দিকে তারা ধ্যান দেয়। ইভেন নেহরু হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্যাবিয়ান সোশ্যালিজম, ওকে, যে ফ্যাবিয়ান সমাজবাদ রয়েছে, ফ্যাবিয়ান সমাজবাদের সে একজন ইম্পর্টেন্ট থিঙ্কার, ওকে। তার পরবর্তীতে যদি বলি, দ্য আইডিয়া অফ অন্তর্দয়া ওয়াজ প্রপোগেটেড বাই দ্য অন্তর্দয়া কনসেপ্ট। অন্তর্দয়া মিন্স কি? আন্ত কা উদয়, অন্তর্দয় মানে এই যে সোসাইটির মধ্যে যে একদম শেষ বর্গের যে লোকটা আছে, ওই লোকটার ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় অন্তর্দয়। অন্তর্দয়কে যদি আমরা ভাঙে একটু যদি লাইক পাঠ করে যদি আমরা যদি আলোচনা করি, অন্তর্দয় মানে আন্ত কা উদয়, আন্ত কা উদয়, আন্ত মানে লাস্ট, সোসাইটির মধ্যে যে লাস্টে যে ব্যক্তিটা আছে তার উদয়, তার ডেভেলপমেন্ট, ঠিক, এটাকে অন্তর্দয় বলা হয়, ওকে। সো অন্তর্দয় কনসেপ্ট যদি বলি, অন্তর্দয় কনসেপ্ট মেনলি অপশন আছে জয়প্রকাশ নারায়ণ, লোহিয়া, নেহেরু। নো, এদের মধ্যে কেউই না, বিকজ ইফ আই নট রং, দীনদয়াল উপাধ্যায় হি ওয়াজ দ্য পার্সন যে অন্তর্দয় কনসেপ্টটাকে পপুলারাইজড বা প্রপোগেট করেছেন, ওকে। বাট আমরা একদিকে যদি দেখি অন্তর্দয়ের উপর মহাত্মা গান্ধীও কিন্তু অন্তর্দয় টাইপ অফ থিংসের উপর হি ওয়াজ অলসো বিলিভ, বাট আমার কাছে যতটুকু মনে পড়ে, বাট অন্তর্দয় কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি ধারণাকে প্রচার করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় দেন দীনদয়াল উপাধ্যায়, হি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিগার, দীনদয়াল উপাধ্যায়, ওকে। হু ইজ author of the book Annihilation of Caste, most important book Annihilation of Caste? The year you need to remember, if I not wrong, 1936, that was the year of Annihilation of Caste. আপনারা একটু দেখে নেবেন ইয়ার, মোস্ট ইম্পর্টেন্ট বুক। আমি বারবার বলবো যে ইম্পর্টেন্ট বুকগুলোর ইয়ারটা আপনাদের জানতে হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ইভেন ডক্টর বি আর আম্বেদকরের যে বইগুলো আছে, দ্য বিসা, দেন Annihilation of Caste, দ্য শুদ্রাস, বুদ্ধিজম, এই যে বইগুলো আছে না, এই বইগুলোর আপনার ইয়ার এবং আপনার রাইটার, এইগুলোকে আপনারা ভালোভাবে পড়তে হবে, আদারওয়াইজ দ্যাট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, ওকে। বিকজ এই জিনিসগুলো আপনারা এক্সামে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে এই জিনিসগুলো এক্সামে আসবে, ওকে। তারপরে যদি বলি, দ্য নেম রিয়েলি টুক শেপ ইন দ্য ইয়ার, নেম মানে কি? নন অ্যালাইন্স মুভমেন্ট। আমরা নেম সম্পর্কে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। অ্যান্ড আপনারা, আমার কাছে যে জিনিসটা মনে হয়, নেম থেকে তো আপনারা সবাই 1 থেকে 2টা কোয়েশ্চেন তো 100%ই পাবেন। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি ইমার্জ ডিউরিং দ্য ইনিশিয়াল টাইম অফ কোল্ড ওয়ার। যখন কোল্ড ওয়ার চলছিল, শীতযুদ্ধ চলছিল, ওই সময়টার মধ্যে যে পুরো ওয়ার্ল্ডের কাছে 2টা টাইপ অফ অপশান ছিল অ্যাকচুয়ালি। হয়তোবা তুমি ইউএসএসআরের সাথে জয়েন হতে পারো, আর না হলে তুমি ইউএসএ আর ইউএসএসআর। সো ভারত বা ইভেন ওই সময় যে নিউলি যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো ছিল, ওই নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো চুজ করলে যে না, আমরা যদি পার্টিকুলার কোনো কান্ট্রির সাথে যদি এখন যদি জয়েন হয়,
বা আমরা যে যুক্ত হই, সেই ক্ষেত্রে মেবি we will lose our own freedom or independent foreign policy. Okay, because আমরা যদি if we are attached with the USA, maybe we need to follow their rules regulation. If we joined with the USA, then we need to follow their rules regulation. So on this way we will lose our own freedom in a different way. So আমরা একটা নতুন একটা ওয়ে বা রাস্তা তৈরি করবো, যেটার নাম হলো কি নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ওকে, NAM. সো NAM রিয়েলি টুক শেপ ইন দ্য ইয়ার। তো অ্যাকচুয়ালি যদি বলি, NAM-এর যে অ্যাকচুয়ালি যে ফার্স্ট সাবমিট, এক্ষেত্রে তুমি এটা বলতে পারো বেলগ্রেডে। ওকে, BEL গ্রেড। ওকে, বেলগ্রেডে প্রথম ফার্স্ট সাবমিট হয় NAM-এর। বাট NAM-এর কিন্তু তৈরি করার যে প্রসেস বা তৈরি করার জন্য ডিসকাশন, সেটা কিন্তু বান্দুং বান্ধুং কনফারেন্স 1955, ওই সময় কিন্তু NAM-এর শুরুয়াত হয়েছিল। বাট এটার ফার্স্ট সাবমিট 1961-এ এটার ফার্স্ট সাবমিট হয়। বাট এটা তৈরি করার যে প্রসেসিং, দ্যাট ওয়াজ স্টার্টেড সো মাচ আর্লি, অ্যান্ড ইউ ক্যান সে দ্যাট দ্য 1955, ওকে, 1955 দ্যাট ওয়াজ দ্য ইয়ার। ওকে, তারপরের কোয়েশ্চেন যদি বলি, হু কন্ডেমেন্ড, জাস্ট এ মিনিট, হ্যাঁ, নন অ্যালাইন্স অ্যাজ এ সেলফিশ পলিসি, কে বলেছেন জোট নিরপেক্ষকে একটি স্বার্থপর নীতি হিসেবে উল্লেখ করেছেন? মর্গানথাউ, উইলিয়াম জনস্টোন অ্যান্ড ইএচ কার। ইফ আই নট রং না, নন অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নন অফ দ্য অ্যাবাভ, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। বিকজ এখানে আমি যদি জন ফস্টার করে একজন ছিলেন, তিনি মেবি তিনি ইউএসের সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি অফ স্টেট। তিনি নন অ্যালাইনমেন্ট মুভমেন্টকে তিনি অ্যাজ এ সেলফিশ পলিসি হিসেবে, জন ফস্টার। ওকে, জন ফস্টার, জাস্ট আমি লিখে দিচ্ছি ফস্টার। ওকে, জন ফস্টার ছিলেন, তিনি এই কথাটা বলেছেন। বাট এখানে যে থিঙ্কারগুলো, ইএচ কার, এই যে মর্গানথাউ হলো আপনার ফাদার অফ রিয়েলিজম, ইএচ কার রিয়েলিজমের শুরুয়াত, ইএচ কারের দ্য 20-year ক্রাইসিস, যে 20-year ক্রাইসিস যে বইটা আছে 1939-এ যে বইটা লিখেছে, সেখান থেকে যে 20-year ক্রাইসিস বইটা থেকে রিয়েলিজমের শুরুয়াত হয়। তারপরে মর্গানথাউর যে পলিটিক্স অ্যামং নেশন, হ্যাঁ, যে 1948, দ্যাট ওয়াজ দ্য ইয়ার। ওকে, সো right answer is option number D. Our right answer is John Foster. Okay, গুজরাল ডক্ট্রিন ওয়াজ ফর্মড টু, অর্থাৎ গুজরাল ডক্ট্রিন গ্রহণ করা হয়েছিল। অবভিয়াসলি গুজরাল ডক্ট্রিন যদি বলি, গুজরাল ডক্ট্রিন অ্যাকচুয়ালি ইট ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ দেবেগৌড়া। আমাদের ভারতের যে প্রাইম মিনিস্টার দেবেগৌড়া ছিলেন, এই দেবেগৌড়ার সময়ে তিনি এই যে গুজরাল ডক্ট্রিনের শুরুয়াত হয়। অ্যাকচুয়ালি গুজরাল ডক্ট্রিন এই যে শুরুয়াত, এটা কিন্তু ওই যে আমাদের গুজরাল, আইকে গুজরাল ছিল, ইন্দ্রকুমার গুজরাল, এই ইন্দ্রকুমার গুজরালের নামে হয়েছিল। বিকজ এই যে যেটাকে আমরা গুজরাল ডক্ট্রিন বলছি, এটা অ্যাকচুয়ালি ফর্মুলেটেড হয়েছে, ইফ আই নট রং, একটু চেক করে নেবেন, 97 or 6, 97, ইয়েস 97। তবু আমরা যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু চেক করে নেবেন। ওকে, এই যে গুজরাল ডক্ট্রিন, দ্যাট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার 1997। সো এটার নাম কেন গুজরাল ডক্ট্রিন দেওয়া হচ্ছে? বিকজ এই সময় যে গুজরাল, আইকে গুজরাল, ওকে, আইকে গুজরাল ওই সময় কী ছিলেন? আইকে গুজরাল ওই সময় আমাদের ফরেন মিনিস্ট্রি ছিলেন। ওকে, ফরেন এক্সটার্নাল মিনিস্ট্রি ছিলেন বা ফরেন মিনিস্ট্রি ছিলেন। আর দেবেগৌড়া আশা করি আমাদের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, আপনারা সবাই জানেন, ডিউরিং দ্য 1996 or 7, ওই সময় তিনি ছিলেন প্রাইম মিনিস্টার। বাট আইকে গুজরাল ছিলেন ওই সময় ফরেন মিনিস্টার। তখন তার নামেই কিন্তু এই যে গুজরাল ডক্ট্রিনটা অ্যাডপ্ট করা হয়। সো এই যে গুজরাল ডক্ট্রিনের উদ্দেশ্য কী ছিল জানেন? যে ডিল উইথ দ্য ইমিডিয়েট নাইবার, আমাদের ইমিডিয়েট নাইবারগুলোর সাথে আমাদের সুসম্পর্ক কীভাবে আমরা তৈরি করব। বিকজ আমরা উইদাউট maintain the good relationship with our neighbor, then it is very much difficult to maintain our regional cooperation. Okay, so on that way the Gujarat doctrine main উদ্দেশ্য ছিল যে আমাদের যে ইমিডিয়েট নাইবারগুলো আছে
অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক বজায় রাখা, দ্যাট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ গুজরাল ডক্ট্রিন। ওকে, তারপরে যদি বলি কোয়েশ্চেন নাম্বার 84 নাম্বার কোয়েশ্চেন বলছে কি, হু লঞ্চ দ্য লুক ইস্ট পলিসি। দেখুন, লুক ইস্ট পলিসি দ্যাট ইজ ব্রিলিয়েন্ট পলিসি। 1992 দিকে এটা অ্যাডপ্ট করেছেন। আর ওই সময় যে প্রাইম মিনিস্টার ছিলেন কে, মনমোহন সিং, বিপি সিং, নরেন্দ্র মোদী। না, দ্যাট ইজ রাইট আনসার। যদি বলি এখানে তো লুক ইস্ট বলেছে না, লুক ইস্টের ক্ষেত্রে ভিপি সিং না, নরসিমা রাও, নন অফ দ্য অ্যাবাভ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, বিকজ এই যে লুক ইস্ট পলিসি অ্যাকচুয়ালি এটা অ্যাডপ্ট করা হয় আপনার ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ নরসিমা রাও। 1992 এর দিকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় এই লুক ইস্ট পলিসিটাকে অ্যাডপ্ট করা হয়। লুক ইস্ট বলতে আমাদের ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন সাইডে যে যতগুলা স্টেট আছে, নর্থ ইস্টার্ন সাইডে বলতে আমাদের আমাদের ম্যাপের ইস্ট সাইডে যদি আমরা দেখি যে এই সাইডে যে আমাদের ইন্ডিয়ান ম্যাপের বাইরে মায়ানমার, থাইল্যান্ড, দেন কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, দেন ইন্দোনেশিয়া, লাওস, এই যে স্টেটগুলো আছে এগুলো হলো আমাদের ওয়ান কাইন্ড অফ ইস্টে আমাদের ম্যাপের। ওকে, ওই কান্ট্রিগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি করা, দ্যাট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ লুক ইস্ট পলিসি। ওকে, আর লুক ইস্ট পলিসি এক্স্যাক্টলি ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড ডিউরিং দ্য নরসিমা রাও। ওকে, নরসিমা রাও প্রাইম মিনিস্টার সময় এটা অ্যাকচুয়ালি শুরুয়াত হয়েছিল। এবং পরবর্তীতে এটাকে যখন নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হন, তিনি 2014-15 এটাকে চেঞ্জ করে লুক ইস্টটাকে অ্যাক্ট ইস্টে কনভার্ট করে। ওকে, সো নেক্সট হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাক্ট ইস্ট পলিসি কবে এসেছে। সো অ্যাক্ট ইস্ট পলিসি 2014-15 অ্যাকচুয়ালি এটা শুরুয়াত হয়েছে আফটার দ্য প্রাইম মিনিস্টার অফ নরেন্দ্র মোদী, রেসপেক্টেড আওয়ার প্রাইম মিনিস্টার। তখন থেকে কিন্তু এই যে লুক ইস্ট পলিসিটাকে অ্যাক্ট ইস্টে কনভার্ট করা হয়। আর যে এর মেন অবজেক্টিভ কি, আমাদের ইস্ট সাইডে যে স্টেটগুলো আছে, লাইক আমাদের কান্ট্রির বাইরে যে মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, দেন মালয়েশিয়া, এই স্টেটগুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য যা কিছু করার দরকার ওইগুলোর উপর পার্সপেক্টিভগুলি ধ্যান দিয়ে লুক ইস্ট পলিসিকে শুরুয়াত করেছেন ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ নরসিমা রাও। সো আমাদের ইন্ডিয়াতে নরসিমা রাও যে প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি তার সময় আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যেটাকে আমরা এলপিজি বলি। আশা করি যারা এলপিজি বলতে কোনো গ্যাসের নাম না, লিবারালাইজেশন, প্রাইভেটালাইজেশন, গ্লোবালাইজেশন। অ্যাকচুয়ালি এই সময়টার মধ্যে ডিউরিং দ্য প্রাইম মিনিস্টার অফ নরসিমা রাও, ওই সময় আমাদের ইন্ডিয়ান ইকোনমিক পলিসির মধ্যে আমরা এলপিজিকে অ্যাডপ্ট করি ইন এ স্ট্রং ওয়ে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপরে যদি কোয়েশ্চেন যদি দেখি আমরা 85 নম্বর কোন দেন, ফার্স্ট ইন্ডিয়া এশিয়ান সাবমিট ওয়াজ হেল্ড। Indian Nation 2002, if I'm not wrong, the right answer is non-pen. Okay, pen, that is the right answer. 2002, if I'm not wrong, আপনারা একটু চেক করে নেবেন। এখানে ফার্স্ট এশিয়ান বলতে কি জানেন, এই যে একটু আগে যে আমি একটা জিনিস বললাম না আপনাদেরকে, যে আমাদের লুক ইস্ট পলিসি, এই লুক ইস্ট পলিসির একটা অবজেক্টিভ কী ছিল জানেন, এই যে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করা। আর এশিয়ান যে কান্ট্রিগুলো আছে না, এই এশিয়ান অর্গানাইজেশনে আমি একটু আগে যতগুলো কান্ট্রির নাম বললাম, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, এই প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এই যে এশিয়ান অর্গানাইজেশনের মেম্বার। আর আমাদের লুক ইস্ট পলিসির বা অ্যাক্ট ইস্ট পলিসির যে মেন অবজেক্টিভ, আগে সেটা লুক ইস্ট ছিল, 1992 যখন এটাকে অ্যাডপ্ট করা হয় বাই দ্য প্রাইম মিনিস্টার অফ নরসিমা রাও, দ্যাট টাইম ইট ওয়াজ কল্ড দ্য look east policy, but at present, since like from the 2014-15, now it is called the act east policy. প্রাইম মিনিস্টার যখন নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার হন, তিনি তখন এটাকে লুক ইস্টটাকে কনভার্ট করে বা ট্রান্সফার করে রিপ্লেস করে কি দিয়ে অ্যাক্ট ইস্ট পলিসি। ওকে, সো এই যে অ্যাক্ট ইস্ট পলিসির যে মূল উদ্দেশ্য, এই যে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। বিকজ লাস্ট 3-4 ডিকেডসের মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার রিজন যদি সবচেয়ে বেশি ডেভেলপড করে থাকে, বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন যদি সবচেয়ে বেশি ডেভেলপ করে থাকে, দ্যাট ইজ দ্য এশিয়ান অর্গানাইজেশন। এই লাস্ট 2-3টা ডিকেডসের মধ্যে সবচেয়ে বেশি ডেভেলপ যে অর্গানাইজেশনটা করেছে বা অ্যাচিভমেন্ট যে অর্গানাইজেশনটা করেছে সেটা হলো এশিয়ান অর্গানাইজেশন।
2000, not only 2-3 decades, since you can say that like Asian that was formed, এটা তৈরি হয়েছে 1967-এ, ওকে। ইভেন 1980-85 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এশিয়ান যে অর্গানাইজেশনটা স্টিল দ্যাট ইজ অ্যাচিভিং মোর অ্যান্ড মোর, ওকে। সো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আমরা যদি বলি কি বলা হচ্ছে, অপশন কোশ্চেন 86 নাম্বার, হু পপুলারাইজ দ্য টার্মস কোল্ড ওয়ার। সো কোল্ড ওয়ার ওয়ার্ডটা দিয়েছেন বার্নার্ড বারুচ, বাট এটাকে পপুলারাইজেশন করার ক্ষেত্রে যে মানুষটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছেন ওয়াল্টার লিপম্যান। সো দুইটা জিনিস, একটা হলো কে দিয়েছে, লাইক বারুচ, লাইক কি বারুচ, ওয়াল্টার বারুচ না, সরি অ্যাকচুয়ালি আমি যে লাইক লাস্ট ওয়ার্ড ইজ বারুচ, হি ওয়াজ দ্য পার্সন যে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা দিয়েছেন, আর ওয়াল্টার লিপম্যান অ্যান্ড যিনি এই ওয়ার্ডটাকে তোমার পপুলারাইজ করেছেন, ওকে। সো দ্যাট ইজ দ্য টু ইম্পর্টেন্ট ফিগার, একজন বার্নার্ড বারুচ, ওকে, বার্নার্ড বারুচ তিনি এই ওয়ার্ডটাকে দিয়েছেন, এটাকে পপুলারাইজ করেছেন ওয়াল্টার লিপম্যান। আগেও একটি ভিডিওর মধ্যে আমি জিনিসটা বলেছি, হ্যাঁ। দেন বার্নার্ড বারুচ এই ওয়ার্ডটাকে দিয়েছেন, কয়েন করেছেন, আর এটাকে পপুলারাইজ করেছেন ওয়াল্টার লিপম্যান। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, ওকে। দেন তারপরে যদি দেখি আমরা 87 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন উইচ ইয়ার ন্যাটো জাস্ট এ মিনিট, সো ন্যাটো নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন, যেটাকে আমরা ন্যাটো বলছি, ন্যাটো কত খ্রিস্টাব্দে স্টাবলিশড হয়, রাইট অ্যান্সার ইজ 1949। আর ন্যাটো দ্যাট ইজ মেনলি হেডেড বাই দ্য ইউএসএ মিলিটারি গ্রুপ, ওকে, যেখানে ইউএসএর যতগুলো মেম্বার কান্ট্রি ওই সময় ইউএসএর সাথে যুক্ত হয়েছে, তারা মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর মেম্বার অফ ন্যাটো। ইফ আই নট রং, অ্যাট প্রেজেন্ট মেবি ন্যাটোর 33 or 32 মেম্বার্স আছে। একটু কারেন্টলি একটু চেক করে নেবেন যে কতজন মেম্বার ন্যাটোর আছে, এবং রিসেন্টলি একটা মেম্বার ন্যাটোতে যুক্ত হয়েছে, একটু চেক করবেন। সবগুলো ইনফরমেশন আমার মাথার থেকেও সবগুলো ইনফরমেশন নেই। সো যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা একটু দয়া করে চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি ন্যাটোর বর্তমানে মেম্বার কতজন, ইভেন কারেন্টলি কিছুদিন আগে একটা মেম্বার যুক্ত হয়েছে ন্যাটোতে। সো এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, ওকে। 7th summit of the NAM non-alignment movement was held. সো সেভেন সাবমিট আমরা নিউ দিল্লিতে হয় 1993-তে, 7 সাবমিট নিউ দিল্লিতে হয়, ওকে। এক্সপ্লেন করার কিছু নেই, 7 সাবমিট কবে হয়েছে বা কোথায় হয়েছে, নিউ দিল্লিতে হয়, এটা ইয়ারটা ইফ আই নট রং 1993, ওকে। দ্য ওয়ার্ল্ড সিস্টেম অ্যানালাইসিস ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড ইমানুয়েল ওয়েলস্টন, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, যিনি ওয়ার্ল্ড সিস্টেম থিওরি দিয়েছেন, ইমানুয়েল ওয়েলস্টন, ওকে, তিনি ওয়ার্ল্ড সিস্টেম থিওরি দিয়েছেন। আর আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি থিওরি আছেন ফ্রাঙ্কেল একজন আছেন, তিনি এই আমাদের ডিপেন্ডেন্সি থিওরি দিয়েছেন। দেন আমরা যদি বলি হু ইউজ সিস্টেম অ্যাপ্রোচ ইন দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল, অবভিয়াসলি ক্যাপলন ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ ভেরি মাচ সিম্পল কোয়েশ্চেন, ক্যাপলন ইজ দ্য রাইট অ্যান্সার, যিনি সিস্টেম অ্যাপ্রোচ তিনি দিয়েছেন, ওকে। সো তারপরে যদি বলি দ্য নেক্সট কোয়েশ্চেন যদি বলি, হু ইজ দ্য অথর অফ দ্য বুক পলিটিক্স অ্যামং নেশন, দ্যাট ইজ ভেরি মাচ ইজি কোয়েশ্চেন, অনেকবার কোয়েশ্চেনটা এসেছে, এবারও আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট আমি আরেকটা জিনিস বলে দিই, এবার ইয়ারটা আসতে পারে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ভাইভেল, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে রিয়েলিজম, কারণ রিয়েলিজমের এই বইটার মধ্যে তিনি মর্গান থাও অ্যাকচুয়ালি 6 প্রিন্সিপাল অফ রিয়েলিজম তিনি দিয়েছেন, রিয়েলিজমের 6টা প্রিন্সিপাল দিয়েছেন। তারপরে যদি বলি 92 নম্বর কোয়েশ্চেন কি বলছে, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট, কী কী বলা হচ্ছে এখানে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, ডিপ্লোমেসি, প্রপোগান্ডা, আইডিওলজি, অর্থাৎ কূটনীতি, প্রচার কার্য এবং মতাদর্শ, অবভিয়াসলি ইজ নট বলেছে, সো নন অফ দ্য অ্যাবাভ, ওকে। কারণ এখানে নন অফ দ্য অ্যাবাভ দেওয়ার রিজন হলো এটা, কারণ এখানে আমরা সবগুলোকে একটা ডিপ্লোমেসি দিয়ে আমরা নিতে পারি, সো নন অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেন করার কিছু নেই, এখানে আমরা অ্যাজ এ ইম্পর্টেন্স ইনস্ট্রুমেন্ট ন্যাশনাল ইন্টারেস্টের অনেকগুলো রিজন থাকে যে একটা কান্ট্রির ন্যাশনাল ইন্টারেস্ট কিসের উপরে ডিপেন্ড করে। তারপর 93 নম্বর কোয়েশ্চেন বলছে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ কম্পোজড অফ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা জানি ইট ইজ ওয়ান কাইন্ড অফ অর্গানস অফ ইউনাইটেড নেশনে যে 6টা অর্গানস আছে, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, দেন দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, দেন
General Assembly, Security Council, Economic and Social Council, then trusteeship, then Secretariat and International Court of Justice. Okay, these are the 6 main organ of United Nation. এর মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যা রয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে টোটাল জজ হবেন তারা হবেন 15, আর তাদের যে 10 ইয়ার হবে 9 ইয়ার্স। ওকে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, 9 ইয়ার্স অ্যান্ড 15 জজ। ওকে, ফাইন। দেন আমরা যদি বলি দ্য মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল ইজ ইলেক্টেড, আমাদের সিকিউরিটি কাউন্সিলের যে মেম্বাররা, দ্য মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল ইজ ইলেক্টেড। দেখুন এক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস আছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা নির্বাচিত হন। দেখুন আমাদের যে নিরাপত্তা পরিষদের যে মেম্বার আছে, সিকিউরিটি কাউন্সিলের দুইটা টাইপের মেম্বার আছে, একটা হলো পার্মানেন্ট মেম্বার, একটা হলো নন পার্মানেন্ট মেম্বার। ওকে, সো আমাদের পার্মানেন্ট মেম্বার তো 5, ইউকে, ইউএসএ, ব্রিটেন, রাশিয়া অ্যান্ড চায়না। দিস আর দ্য 5 পার্মানেন্ট মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল। আর সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কিন্তু 15, আর 10 জন হলো কি নন পার্মানেন্ট মেম্বার। আর এই নন পার্মানেন্ট মেম্বাররা 2 বছরের জন্য, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তারা চেঞ্জ হয় বা 2 বছরের জন্য তারা নির্বাচিত হয়। সো অন দ্যাট কনটেক্সট 2 ইয়ার্স, কারণ এখানে পার্মানেন্ট বা নন পার্মানেন্ট বলেনি, বাট ওভারঅল আমরা 15 মেম্বার আমরা ধরতে পারি সিকিউরিটি কাউন্সিলের, বাট এর মধ্যে 5 হলো পার্মানেন্ট মেম্বার আর 10 জন হলো নন পার্মানেন্ট মেম্বার। ওকে, সো তারপরে যদি বলি 95 নম্বর কোয়েশ্চেন কি বলছে, which of the following was the first alliance to formulated the principles of collective security? কোন যৌথ নিরাপত্তার নীতিকে কার্যকরী করার জন্য সর্বপ্রথম কোন জোটটি গঠিত হয়? সো কিসের কথা বলছে এখানে, লাইক কালেকটিভ সিকিউরিটির কথা বলা হচ্ছে এখানে। সো ওখানে যদি আমরা কালেকটিভ সিকিউরিটির কথা যদি, which of the following was the first alliance to formulate the principle of collective security? সো আমরা জানি এখানে লিগ অফ নেশনকে আপনি মার্ক করতে পারেন, বিকজ লিগ অফ নেশন দ্যাট ওয়াজ ফর্ম 1920, যেটা আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা তৈরি হয়, যেটার যে মেন উদ্দেশ্য ছিল আপনার যে ওয়ার্ল্ড সিকিউরিটি বা কালেকটিভ সিকিউরিটি বা ওয়ার্ল্ড শান্তি, এগুলা জিনিস প্রিজার্ভ করা, রক্ষা করা। ওকে, সো দেন আপনি লিগ অফ নেশনকে মার্ক করতে পারেন। চলুন আজকে আমরা 95 কোয়েশ্চেন পর্যন্তই থাক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। 95 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আমরা করে নিলাম, যে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিওতে 95-এর পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আছে আমরা সেখান থেকে শুরুয়াত করব। তো সবাইকে আবারও নমস্কার, সবাই ভালো থাকবেন, নমস্কার।